সেকেন্ড আমি হাম্বলি মাননীয় সদস্যদেরকে রিকোয়েস্ট করব মূল প্রশ্নের সাথে সমন্বয় রেখে সম্পূরক প্রশ্ন করা। কুমিল্লা ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবুল হাসনাত, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারুন দয়া করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে আবার কখন নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন, তো সেই বিষয়টা নিয়ে সবসময় আমরা একটু সংকোচে থাকি। তো আমরা পুলিশ সংস্কার নিয়ে কথা বলছি, পুলিশের সুশৃঙ্খলা নিয়ে কথা বলছি। লাস্ট 1 মাস পুলিশের শৃঙ্খলা নিয়ে যখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তো মাননীয় স্পিকার, মাননীয় সদস্য জি বলতে দেন। মাননীয় সদস্য লেট মি হ্যান্ডেল। মাননীয় সদস্য, আমাদের পার্লামেন্টারি প্রসিডিউরে আমরা যাই। মাননীয় স্পিকার, আমরা যখন পুলিশ সংস্কার নিয়ে কথা বলছি, মাননীয় সদস্য আপনি দয়া করে বসুন। আমরা আশা করছি পরবর্তীতে আমরা সকল সদস্যগণ সংসদীয় যে নর্ম আছে, প্র্যাকটিস আছে, সেটা মেনে চলবো। থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পুলিশ সংস্কার নিয়ে যখন আমরা কথা বলি বা পুলিশের যে বিষয়গুলো, তৃণমূলের কিছু পুলিশের অনেক সমস্যা রয়েছে ইনস্ট্রুমেন্টাল। যেমন পুলিশকে যখন তদন্ত করতে পাঠানো হয়, ওই তদন্তের খরচ কিন্তু থানা থেকে দেওয়া হয় না, আর যেটা দেওয়া হয় সেটা কিন্তু অপ্রতুল। আমরা যখন পুলিশকে একটা কাজ করতে দিচ্ছি কিন্তু বাজেট দিচ্ছি না, পুলিশে একটা কালচার প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে ম্যানেজ করে নাও। এই ম্যানেজ করতে গিয়ে দেখা যায় পুলিশ দুর্নীতির বিভিন্ন কাজে তারা কনভেনশনালি জড়িয়ে পড়ে। যেমন কিছুদিন আগে আমাদের 26শে মার্চের প্রোগ্রাম হয়েছে, এবং সেটা হচ্ছে সবাই জানে, এই 26শে মার্চের প্রোগ্রামে যে বাজেট দেওয়া হয়েছে প্রশাসনকে, সেই বাজেট এবং প্রোগ্রাম করতে গিয়ে যে খরচ হয়েছে সেটার মধ্যে কিন্তু আনুপাতিক অনেক ধরনের ব্যবধান রয়েছে। তখন যে কাজটা করতে হয়, পুলিশ ব্যবসায়ী থেকে তারপর হচ্ছে তার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষ থেকে কিন্তু অর্থ উঠাতে হয়। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এই যে পুলিশের যথাযথ বাজেট দেওয়া হবে কিনা, যাতে করে তাদের যে রুটিন ডেইলি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই ডেইলি অ্যাক্টিভিটিগুলো যথাযথভাবে তারা পরিচালনা করতে পারে, এবং তাদেরকে যেন ম্যানেজ করে নাও কালচারে যেন না যেতে হয়, এবং কোনো ধরনের দুর্নীতিতে যেন তাদেরকে যুক্ত না হতে হয়। ধন্যবাদ। আর একটা বিষয়, যদি সম্বোধন করার ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে সেটা আমি অ্যাকনোলেজ করছি, কারণ আমার এই সংসদে আমি আসছি, আমার 27.5 বছর বয়স। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে এসেছেন 1991 সালে, আর আমি জন্ম হয়েছি 1998 সালে। তো সেই জায়গাতে যদি কনভেনশনাল যে ভুল আছে আমরা সেগুলো সংশোধন করতেও রাজি। আমাদের যখনই আমাদেরকে নোটিশ করবেন আমরা সেটাকে সংশোধন করে নেব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। উই আর লার্নিং এভরি ডে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটাই হচ্ছে পার্লামেন্টারি কালচার। আমি বয়স যাই হোক, মাননীয় সংসদ সদস্য হিসাবে আমাকে অ্যাড্রেস করতে হবে যে সদস্য প্রশ্নটি উত্থাপন করেছেন। আর্লি এজে পার্লামেন্টে আসাটা একটা সৌভাগ্যের বিষয়। আমরা সবারই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যেই মানে আমরা যে সময় এমপি হয়েছি তার চাইতেও আরো 8-10 বছর পরে জন্ম নেওয়াটা সৌভাগ্যের বিষয়, কারণ তার আগে সামরিক শাসনের সময় ছিল। যে প্রশ্নটা মাননীয় সদস্য উত্থাপন করেছেন, বাজেটের মন্ত্রী তো আমার পাশে আছে। এখন আমরা অনুরোধ করব পুলিশ বাহিনীকে আরো বেশি কর্মক্ষম করা এবং দুর্নীতিমুক্ত রাখার জন্য যথাযথ বাজেট তিনি দেবেন, এবং সেই বিষয়ে আমরা আগামী বাজেট অধিবেশনে পুলিশের বাজেট বৃদ্ধির জন্য আমি একটা প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে করে রাখছি। এটা সত্য কথা যে পুলিশের যে পরিমাণ রিসোর্স দরকার, যে পরিমাণ বাজেট দরকার, সেই পরিমাণ আমাদের অর্থনীতি সহ্য করতে পারে না বলেই হয়তো আমরা দিতে পারি না। তবে আমরা একটা ট্রান্সপারেন্ট এবং জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা যদি কায়েম করতে চাই, পুলিশ যেন অন্য কোনোভাবে ম্যানেজ করার কালচার থেকে বেরিয়ে আসে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা এই প্রসঙ্গে আরেকটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা।
কে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, ব্রুট মেজরিটি সবসময় বিপজ্জনক। অতীতেও আমরা সংসদে যখন ব্রুট মেজরিটি দেখেছি সেটা পরিণতি খুব ভালো হয়নি। মাননীয় স্পিকার, সে কারণে আমি বিনীতভাবে বলি, আমাদের সম্পূরক প্রশ্নের বিধিনিষেধ যদি এত কড়াকড়ি ভাবে করেন তাহলে আমরা কি করে মন্ত্রী পরিষদকে জবাবদিহিতার আওতায় আনবো? মাননীয় সদস্য, এটা এই অবস্থান থেকে করা হয়নি। We are abide by the rules and regulations of the parliamentary procedure, and I am hereby to declare that I cannot go beyond the procedure. I understand মাননীয় স্পিকার, কিন্তু তারপরেও একটু যদি উদার হই তাহলে বোধহয় ভালো হয়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অত্যন্ত দক্ষ যোগ্য ব্যক্তি, উনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সে কারণেই একেবারে সম্পূরক প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে। দীর্ঘ 15 বছর গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে পা ভেঙে ফেলা, অসুস্থ করে দেওয়া, এই কালচার ছিল। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাননীয় স্পিকার আমরা দেখলাম মব কালচার। 2024-এর সেপ্টেম্বর থেকে 2026-এর জানুয়ারি পর্যন্ত মাননীয় স্পিকার আমাদের যেই পরিসংখ্যান সেটা বলছে যে 250-300-র উপরে মানুষ নিহত হয়েছে এই মবের খপ্পরে পড়ে। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কি মেজার নিবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকেও অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি। এই মব কালচারের ইস্যুটি একটা ডিফারেন্ট ডিবেট, আলাদা ডিবেট হতে পারত। যত পরিসংখ্যান তিনি দিয়েছেন 24-এর 5ই আগস্টের পর থেকে এই 26-এর জানুয়ারি পর্যন্ত, সে পরিসংখ্যানটা আমার কাছে নাই। তবে আমাদের কাছে অনুমান আছে। আমরা সরকারের দায়িত্ব পেয়েছি, আমি এটা ক্ষমতা বলতে চাই না, আমরা এই রেসপন্সিবিলিটিটা পেয়েছি। এই দায়িত্ব নেওয়ার পর থেকে আজকে আমরা প্রায় 45 দিনও এখনো হয় নাই, 1.5 মাস হয় নাই। এর মধ্যে ঠিক মব নয়, মবের মতো, কারণ এখানে ডেফিনিশন আলাদা করতে হবে। কোনটা গাইবান্ধার পলাশবাড়িতে থানায় গিয়ে হামলা, সেটা কি মব হবে? নাকি কোনটা 21শে ফেব্রুয়ারিতে মাননীয় সদস্যের উপরে হামলা হয়েছে সেটা কি মব হবে? নাকি উত্তরা একটা বিজনেস সেন্টার, উত্তরা স্কোয়ার সম্ভবত নাম, সেখানে ঘেরাও করে দোকানপাট ভঙ্গ করেছে, সেটা কি মব হবে? সবকিছুকে মব বলা ঠিক হবে না। কিছু আছে সংগঠিত পরিকল্পিত অপরাধ, তার বিরুদ্ধে মামলা হয় এবং সেটা তদন্ত হয়, গ্রেফতার হয় এবং বিচারের জন্য সুপর্দ করা হয়। কিন্তু স্পষ্ট উচ্চারণ আমরা করেছি দায়িত্ব নেওয়ার পরে, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে মহাসড়ক সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দাবি থাকবে, সেই দাবির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, মন্ত্রণালয়ের কাছে, ডিপার্টমেন্টের কাছে অবশ্যই দাবিনামা স্মারকলিপি দেয়া যাবে। সেই জন্য জনমত সৃষ্টির জন্য সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা যাবে এবং প্রয়োজনে সেটা একটা জনসমাবেশের মাধ্যমে প্রকাশ করা যাবে এবং অ্যাসোসিয়েশন রাইট টু স্পিকস, এগুলো আমরা এনশিওর করব, সেটা করা যাবে। ইটস ডেমোক্রেটিক কালচার। কিন্তু মবের মাধ্যমে যেন আমরা সবাই এই সমস্ত দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসি। যখন সেটা মব হবে, মবের ডেফিনিশন আলাদা, স্পেসিফিক ক্রাইম হবে, ক্রাইমের ডেফিনিশন আলাদা, কোথাও থানায় গিয়ে আক্রমণ হবে, সেটা আলাদা। আমি এই প্রসঙ্গটা এখানে তুলছি না, কারণ এটা একটা রাজনৈতিক বক্তব্য তখন হয়ে যাবে,
কোনোদিন যদি সেই বিষয়ে কেউ নোটিশ দেয় সেটা করব, অথবা আমারও ইচ্ছা আছে 2-1 দিন পরে 300 বিধিতে আমি একটা বিবৃতি দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার।